অল টু ডাব্লিউবিসিএস অ্যান্ড বিয়ন্ড। তাহলে আজকে আমরা কি বিষয়ে পড়াশোনা করব? আজকে আমাদের পড়ার বিষয় হলো এম লক্ষ্মীকান্ত স্যারের যে ইন্ডিয়ান পলিটি বইটি আছে, সেই বইটির প্রথম চ্যাপ্টার অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ বাংলায় আমরা আজকে আলোচনা করব, যেটা কিন্তু ডাব্লিউবিসিএস, ইউপিএসসি বা বিভিন্ন আমাদের স্টেটের যে পরীক্ষাগুলো আছে তাদের জন্য উপযোগী। এবার বইটা আমরা কীভাবে পড়ব? বইটা কিন্তু আমরা লাইন বাই লাইন পড়বো না, কারণ সেইভাবে অনেক সারি ইউটিউবে পড়িয়ে রেখেছেন। তো আজ আমরা যেটা করব সেটা হলো আমি আমার নিজের তৈরি নোট থেকে ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ এই ইন্ডিয়ান পলিটি পড়তে গেলে যেটুকু ধারণা আমাদের থাকা প্রয়োজন পেছনের ঘটনা সম্বন্ধে, ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ভারতবর্ষের ওই সময়কালীন, সেই বিষয়ে আমরা আজকে পড়াশোনা করব। এবং এই নোটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্ন যেন এই নোট থেকেই চলে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পড়াশোনা শুরু করি। ঠিক আছে? তো যেমনটা লেখা আছে যে 1765 সাল থেকে 1772 সাল এই সময়কালে আমাদের ভারতবর্ষে ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট দেখা যায়। আচ্ছা, তাহলে ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট বলতে আমরা কী বুঝবো? ডুয়েল সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ 1764 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা বক্সারের যুদ্ধে জয়লাভ করেন, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে, এবং তার ফলে কী হয়, তারা বাংলাতে রাজস্ব আদায়ের জন্য দেওয়ান রেজা খান এবং বিহারের রাজস্ব আদায়ের জন্য রাজা সীতাভ রায়কে নিযুক্ত করেন। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এখন সম্পূর্ণ রাজস্বটা আসতে লাগলো। আবার অন্যদিকে বাংলা, বিহার, উড়িষ্যার যিনি তখন নবাব ছিলেন, তার হাতে কোনো রাজস্ব আর যাচ্ছে না, তার সমস্ত রাজস্ব চলে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। আবার নবাবের হাতে কোনো টাকা নেই, আবার দায়িত্ব প্রচুর। তাহলে নবাবের হাতে শুধুমাত্র রেসপন্সিবিলিটি অ্যান্ড নো মানি, কোনো টাকা নেই। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে প্রচুর টাকা, কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই। রেসপন্সিবিলিটি বলতে কি, যেমন এই আমাদের এই ভারতবর্ষের ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওই সব এরিয়ার যে ডেভেলপমেন্টমূলক কাজ, সেগুলোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু কোনো তার দায়িত্ব নেই। ঠিক আছে? তাহলে এইভাবে দুটো গভর্নমেন্ট একসাথে চলতে লাগলো। নবাব, যার হাতে শুধুই দায়িত্ব, নো মানি, ঠিক আছে। আবার একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার হাতে অনলি মানি, নো রেসপন্সিবিলিটি। ঠিক আছে? তাহলে এটাই হলো ডিউয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। আচ্ছা, তাহলে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়, যে দ্বৈত শাসন ব্যবস্থার যিনি চালু করেছিলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। ঠিক আছে? রবার্ট ক্লাইভ, যিনি কিনা বাংলার ফার্স্ট গভর্নরও ছিলেন। তাহলে এই প্রশ্নটা মনে রাখবে যে বাংলার ফার্স্ট গভর্নর কে ছিল। তো বাংলার ফার্স্ট গভর্নর যিনি ছিলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। ঠিক আছে? রবার্ট ক্লাইভ। ওকে, তো তাহলে এবার চলে আসা যাক কোম্পানির যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট কীভাবে, কোন অ্যাক্টের মাধ্যমে কীভাবে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তার স্থায়িত্ব বৃদ্ধি করলো, এবং কীভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র একটি ব্যবসায়িক সংগঠন থেকে একটা রাজনৈতিক বলা ঠিক না, একটা প্রশাসনিক সংগঠনে পরিণত হলো, এবং ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের তার আধিপত্য বিস্তার করলো। এবং তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ধীরে ধীরে কীভাবে ব্রিটিশ সরকার সমস্ত অধিকার আদায় করলো, সেইগুলোই আমরা এবারে এই বিভিন্ন বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে দেখব। ঠিক আছে? তো ফার্স্ট যে আমাদের অ্যাক্ট, সেটা হচ্ছে কোম্পানি রুল, 1773 থেকে 1858 সাল। আচ্ছা, তাহলে আমরা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ সরকার এবং এইভাবে সারা ভারতবর্ষের যে অধিকারের যে ইতিহাস, সেটাকে আমরা দুটো বিভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কোম্পানি রুল, অর্থাৎ 1773 সাল থেকে 1858 সাল পর্যন্ত মূলত কোম্পানির অধীনেই সমস্ত ভারতবর্ষের সমস্ত অধিকার কোম্পানির হাতেই মেনলি ছিল। ওই জন্য আমরা এটা বলছি কোম্পানি রুল। এবং 1858 সাল থেকে যখন 1947 সাল পর্যন্ত, সেটাকে আমরা বলবো ক্রাউন রুল, অর্থাৎ তখন ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজা বা রানী, তার হাতে ডাইরেক্ট ক্ষমতা চলে যায় 1947 সাল। তো প্রথমে তাহলে আমরা পড়ে নিই কোম্পানি রুল, অর্থাৎ কোম্পানির শাসন। ঠিক আছে? তাহলে কোম্পানির শাসন বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে ফার্স্ট যে একটা এলো কোম্পানির রুলে, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তাহলে রেগুলেটিং অ্যাক্ট অফ
1773, ঠিক আছে। সেখানে কি বলা হলো, ফার্স্ট পয়েন্ট কি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ফার্স্ট টাইম রিকগনাইজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রোল ইন পলিটিক্যাল প্লাস অ্যাডমিনিস্ট্রেশন বিয়ন্ড ট্রেডিং। তাহলে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রোলকে স্বীকৃতি দিল। অর্থাৎ এতদিন ব্রিটিশ সরকার ভাবতো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শুধুই ব্যবসার কাজে নিযুক্ত আছে, তারা শুধুই ব্যবসা করছে, কিন্তু তারা এই এতদিনে বুঝতে পারলো 1773 সালে যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র এখন আর এই মুহূর্তে আর ব্যবসায়িক কোম্পানিও নেই, এই নিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি পলিটিক্যাল প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রূপে নিজেকে স্থাপিত করেছে। আচ্ছা, তাহলে ট্রেডেরও ঊর্ধ্বে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখন রোল দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তার ফলে কী হলো, ফাউন্ডেশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে সেখানে একটি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিষ্ঠা হলো। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে এরপর থেকে বোর্ড অফ ডাইরেক্টরস ডাইরেক্টরস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্টর আছে, তারা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইউকেকে রিপোর্ট করবে, ব্রিটিশ সরকারকে রিপোর্ট করবে। কী কী বিষয়ে, রেভিনিউ, মিলিটারি এবং সিভিল, এই তিনটা বিষয়, তার রাজস্ব হোক, মিলিটারি হোক বা এরকম সিভিল ম্যাটার্স, তিনটে বিষয়ে কিন্তু তাদের গভর্নমেন্ট অফ ইউকে অর্থাৎ ব্রিটিশ সরকারকে কিন্তু অবগত করতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে যে এরপর থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরপর থেকে কিন্তু গভর্নর অফ বেঙ্গল এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গলে পরিণত হলো। অর্থাৎ গভর্নর অফ বেঙ্গলের যে পোস্টটি, সেটাকে নতুন নামকরণ করা হলো কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং ফার্স্ট গভর্নর জেনারেল কে হলো ভারতবর্ষের, সেটা হলো ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস হলো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আগেও এসেছে, ভবিষ্যতেও আসবে, ঠিক আছে। এবং তার সাথে কী করা হলো, 4 সদস্যের একটি এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো, 4 সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা কিনা কী করবে, যেটা গভর্নরকে শাসন কার্যে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে হেস্টিংস এবং 4 জনের একটা সদস্য তৈরি করা হলো। আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে 1774 সালে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হলো কলকাতায়। আবার এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যে কত সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয় এবং কোন আইনের পর কোন আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয় কলকাতা। তাহলে এটা কী হবে, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর মাধ্যমে কলকাতায় একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয় 1774 সালে, যেখানে কিনা একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং 3 জন জাজ নিয়ে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কোনো ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি, ঠিক আছে, তার এই বিচার ব্যবস্থার যে সীমানা, সেটা ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে গভর্নর জেনারেল কুড এক্সারসাইজ সাম পাওয়ার্স ওভার বম্বে অ্যান্ড মাদ্রাজ, ঠিক আছে। এবারে গভর্নর জেনারেল কিন্তু বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির উপরে কিছু পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। আচ্ছা, তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ারটা কিছুটা বাড়িয়ে দেওয়া হলো, আর বম্বে মাদ্রাসের পাওয়ারটা একটু কম থাকলো। আচ্ছা, এই হলো তাহলে রেগুলেটিং অ্যাক্টের মূল আমাদের পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টগুলো তোমরা পরীক্ষার জন্য কিন্তু খুব মনে রাখবে। আচ্ছা, এবারে নেক্সট আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, তাহলে 1757 সালে এবার একটা অ্যামেন্ডমেন্ট সংশোধন আইন এলো, যেগুলো কিনা এই যে 1773 যে রেগুলেটিং আইনের যে প্রবলেম বা অসুবিধাগুলো দেখা যাচ্ছিলো, সেগুলো সংশোধন করার জন্য 1757 সালে নতুন একটা আইন এলো। সেই আইনে কী বলা হলো, সুপ্রিম কোর্টের জুরিডিকশন ডিফাইন্ড উইদিন কলকাতা। তো সুপ্রিম কোর্টের যে যেটা নিয়ে সমস্যা হচ্ছিল, সুপ্রিম কোর্টের জুরিডিকশন, সেটা কিন্তু এবার কলকাতার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হলো। আচ্ছা, গভর্নমেন্ট সার্ভেন্ট ইমিউন ফ্রম এনিথিং ডান ডিউরিং ডিসচার্জ অফ দেয়ার ডিউটিস। তাহলে সরকারি কর্মচারীদের তাদের সরকারি কর্মচারীরা তারা যখন তাদের দায়িত্ব পালন করবে কোম্পানির কর্মচারী হিসাবে, তখন কিন্তু তাদের উপর কোনো মামলা করা যাবে না, তাদের ইমিউনিটি দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ইউজেস অফ দ্য সাবজেক্ট টু বি অনার্ড, এবং যেমন সাধারণ সামাজিক এবং ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল রেগুলেটিং অ্যাক্ট এবং তার অ্যামেন্ডমেন্ট। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট আসছে আমার নেক্সট হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট এলো। পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী বলা হলো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কোম্পানি বিকেম এ সাবঅর্ডিনেট ডিপার্টমেন্ট অফ স্টেট। কোম্পানি এবার কী হলো, ব্রিটিশ সরকারের অধীনে একটি দপ্তরে পরিণত করা হলো, মানে বলতে গেলে কোম্পানির উপর ব্রিটিশ সরকারের ক্ষমতা আরও বাড়ানো হলো। তাহলে তোমরা এভাবে দেখতে পাবে ধীরে ধীরে কিন্তু ব্রিটিশ সরকারের ক্ষমতা
কোম্পানির বিভিন্ন কাজকর্মের বাড়তে থাকবে। কোম্পানির উপর ধীরে ধীরে ব্রিটিশ সরকারের ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একসময় ধীরে ধীরে কোম্পানিকে রিপ্লেস করে দেওয়া হবে ব্রিটিশ রাজা বা রানীর দ্বারা। আচ্ছা, এবং কোম্পানিজ টেরিটরিজ টার্মড অ্যাজ ব্রিটিশ পজিশন। তাহলে কোম্পানির টেরিটরিজদের কী নাম দেওয়া হলো? ব্রিটিশ। ঠিক আছে, কোম্পানিজ টেরিটরিজ টার্মড অ্যাজ ব্রিটিশ পজিশন। তাহলে কোম্পানির সমস্ত এলাকা কিন্তু এবার ব্রিটিশ সরকারের হাতে, ব্রিটিশ সরকারের নাম দেওয়া হলো। এবার নেক্সট কমার্শিয়াল এবং পলিটিক্যাল। কোম্পানির যে কমার্শিয়াল ব্যবসায়িক এবং রাজনৈতিক যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে পৃথক করে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে কোম্পানির যে কমার্শিয়াল উইং বা কমার্শিয়াল ব্যাপার দেখার জন্য তৈরি করা হলো কোর্ট অফ ডাইরেক্টরস। কী তৈরি করা হলো? কমার্শিয়াল উইং দেখার জন্য তার চালু করা হলো কোর্ট অফ ডাইরেক্টরস। এবং কোম্পানির যে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিষয় দেখাশোনা করার জন্য তৈরি করা হলো বোর্ড অফ ডাইরেক্টরস অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টরস। ঠিক আছে, শুধু ডাইরেক্টর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কী দেখা গেলো? তাহলে এভাবে একটা ডবল গভর্নমেন্ট তৈরি হলো। একদিকে কোর্ট অফ ডাইরেক্টরস যারা কিনা কোম্পানির ব্যবসায়িক দিক সম্বন্ধে দেখাশোনা করবে, এবং বোর্ড অফ ডাইরেক্টরস যারা কোম্পানির পলিটিক্যাল দিক সম্বন্ধে দেখাশোনা করবে। ঠিক আছে, এবার এই যে বোর্ড অফ ডাইরেক্টরস তাদের কে কে থাকবে? একজন এক্সচেকার বলতে গেলে ওই রাজস্ব আধিকারিক টাইপের কিছু একজন। আচ্ছা, সেক্রেটারি অফ স্টেট থাকবে, আর থাকবে 4 জন 4 মেম্বার্স অফ প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল পরে তোমরা পাবে। প্রিভি কাউন্সিলের 4 জন মেম্বার। ঠিক আছে, এগুলো নিয়ে তৈরি হবে বোর্ড অফ ডাইরেক্টরস। ঠিক আছে, এর পরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নর জেনারেল টু হ্যাভ কাউন্সিল অফ 3। গভর্নর জেনারেলের 3 সদস্যের কাউন্সিল থাকবে, যেখানে কিনা কমান্ডার ইন চিফও উপস্থিত থাকবে। বম্বে অ্যান্ড মাদ্রাস মেড সাবঅর্ডিনেট টু গভর্নর জেনারেল। আচ্ছা, আগে যেমন বেঙ্গল, বম্বে এবং মাদ্রাস 3জনে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো, 3টে প্রেসিডেন্সি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতো। এখন কিন্তু কী করা হলো? বেঙ্গল প্রেসিডেন্সির অধীনেই বম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিকে এনে দেওয়া হলো। তার ফলে বম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সির পাওয়ার কিছুটা কমিয়ে দেওয়া হলো এবং বেঙ্গল প্রেসিডেন্সির পাওয়ার আরও একটু বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, জেনারেল প্রহিবিশন অন অ্যাগ্রেসিভ ওয়ার্স অ্যান্ড ট্রিটিস। তাহলে বলা হলো যে বিভিন্ন যুদ্ধ এবং বিভিন্ন সন্ধির ব্যাপারে একটু শান্তির বার্তা অবলম্বন করতে, অর্থাৎ একটু মানে স্থির থাকতে। কিন্তু যদিও এটা মানা হতো না, যুদ্ধ এবং সন্ধি কিন্তু লেগেই থাকতো। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের দ্য অ্যাক্ট অফ 1786। অর্থাৎ সেখানে সেই অ্যাক্টের মাধ্যমে কী করা হলো? কর্নওয়ালিসকে কী করা হলো? কর্নওয়ালিস বিকেম কমান্ডার ইন চিফ প্লাস গভর্নর জেনারেল। তাহলে কর্নওয়ালিস এবারে গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ অর্থাৎ সামরিক দপ্তরের প্রধান করে দেওয়া হলো কর্নওয়ালিসকে, আর গভর্নর জেনারেল তো আছেই। আচ্ছা, আবার কী বলা হলো? হি ওয়াজ অ্যালাউড টু ওভাররাইড কাউন্সিল ডিসিশন ইফ হি ওন্ড দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিসিশন। ঠিক আছে, যদি আবার কর্নওয়ালিসকে কী বলা হলো? যে তিনি নিজে যা কিছুই সিদ্ধান্ত নিতে পারেন যদি তিনি সেই সিদ্ধান্তের দায়িত্ব নেন। তাহলে অর্থাৎ যদি তিনি কোনো একটা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তের দায়িত্বে সম্পূর্ণভাবে নিজের উপর দায়িত্ব রাখেন, তাহলে তিনি এই যে কাউন্সিলের মতামতকেও অমান্য করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর চার্টার অ্যাক্ট অফ 1793। ঠিক আছে, চার্টার অ্যাক্ট অফ 1793 সেখানে কী করা হলো? ফার্স্ট পয়েন্ট, রিনিউড ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ কমার্শিয়াল প্রিভিলেজ ফর নেক্সট 20 ইয়ার্স। পরবর্তী 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্যবসায়িক ক্ষমতা বা ব্যবসায়িক যে অগ্রাধিকার সেটা কিন্তু আরও 20 বছর বাড়িয়ে দেওয়া হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শ্যাল পে আফটার পেইং নেসেসারি এক্সপেন্ডিচার স্যালারি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 5 লক্ষ পাউন্ড ব্রিটিশ সরকারকে দিতে হবে। তার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত স্যালারি, কর্মচারীদের বেতন, স্যালারি, বিভিন্ন খরচের টাকা মেটানোর পর 5 লক্ষ টাকা গভর্নমেন্ট অফ ইউকেকে অর্থাৎ সবই দিতে হবে। রয়্যাল ম্যান্ডেটেড টু অ্যাপয়েন্ট গভর্নর জেনারেল। আচ্ছা, গভর্নর জেনারেল, কমান্ডার ইন চিফ অ্যান্ড গভর্নর। তাহলে এরপর থেকে গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট করার সময় বা কমান্ডার ইন চিফ অ্যাপয়েন্ট করার সময় বা গভর্নরদের নিযুক্ত করার সময় রয়্যাল ম্যান্ডেট অর্থাৎ
ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজা বা রানীর অনুমতি নিতে হবে, ঠিক আছে। সিনিয়র অফিসিয়ালস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেবার্ড ফ্রম লিভিং ইন্ডিয়া উইথাউট পারমিশন, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা উচ্চপদস্থ কর্মচারী তাদের বলা হলো তারা ওই ভারত ছাড়ার আগে, ভারত থেকে অন্য কোথাও যাওয়ার আগে, ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার আগে তাদের কিন্তু পারমিশন নিয়ে যেতে হবে, ব্রিটিশ সরকারের পারমিশন নিয়ে যেতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এম্পাওয়ার্ড টু গিভ লাইসেন্স প্রিভিলেজ কান্ট্রি ট্রেড টু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইটস এমপ্লয়িজ টু ট্রেড ইন ইন্ডিয়া, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতা দেওয়া হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের কর্মচারী বা কোনো ব্যক্তিকে তার টেরিটরির মধ্যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করার অনুমতি বা লাইসেন্স দিতে পারে। এর ফলে কী হলো, চায়নার সাথে যে আফিমের ট্রেড, আফিমের ব্যবসা, তার পথ আস্তে আস্তে খুলে গেল। আচ্ছা, পরে আমরা দেখবো চায়নার সাথে কীভাবে ট্রেডের, কীভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটছে। আচ্ছা, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন সেপারেটেড ফ্রম জুডিশিয়াল ফাংশন, তার রাজস্ব ব্যবস্থা এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পৃথক করে দেওয়া হলো। তার ফলে মাল আদালতের কাজ ফিনিশড, শেষ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি, হোম গভর্নমেন্ট মেম্বার্স পেড আউট অফ ইন্ডিয়ান রেভিনিউস। আচ্ছা, ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের যেসব কর্মচারীরা কোম্পানির হয়ে কাজকর্ম করতো, সেই তাদের কিন্তু বেতনও ইন্ডিয়ান রেভিনিউ, ভারতের রাজস্ব থেকেই, ভারতের রাজস্ব থেকেই দেওয়া হতো, ঠিক আছে। চার্টার অ্যাক্ট অফ 1813। আচ্ছা, চার্টার অ্যাক্ট অফ 1813 তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই কীভাবে কী এটা একটা এলো। তাহলে ডিউ টু স্পিরিট অফ লেজ ফেয়ার, অর্থাৎ কি লেজ ফেয়ার বলতে বোঝায় যে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া বাকি যেসব ট্রেডিং কোম্পানি ছিল, যারা অন্যান্য ব্যবসায়িক দল বা ব্যবসায়িক কোম্পানি ছিল, তারা এবার ধীরে ধীরে ব্রিটিশ সরকারের উপর প্রেসার তৈরি করতে, চাপ তৈরি করতে শুরু করলো যে তারাও ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান কন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক, শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসা এবার বন্ধ করা হোক। এবং এই যে চাপ সৃষ্টি করা, এর পিছনে কারণটা কি, এর পিছনে কারণ একটা মূল কারণ ছিল যে কন্টিনেন্টাল সিস্টেম বাই নেপোলিয়ন কী করলো, ব্রিটেনের সাথে নেপোলিয়নের ঝামেলার জন্য ফ্রান্স এবং তার যে এলাইড কান্ট্রি, তার যে মিত্র যে দেশ ছিল তাদের নেপোলিয়ন বলল যে ইংল্যান্ডের সঙ্গে যেমন কেউ না ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত হয়, কোনোরকম না কোনো ব্যবসা বাণিজ্য করে। তার ফলে কী হলো যে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া বাকি যে ইংল্যান্ডের কোম্পানি ছিল, যারা এতদিন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ব্যবসা বাণিজ্য করতো, তাদের রাস্তা পথ এবার ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। সো যে তাহলে এটাও একটা মূল কারণ ছিল। তাহলে এইভাবে চার্টার অ্যাক্ট অফ 1813 এলো। এবার চার্টার অ্যাক্ট অফ 1813 কী বলা হলো যে কোম্পানিজ মনোপলি ওভার ইন্ডিয়ান ট্রেড এন্ডেড বাট রিটেন্ড ট্রেড উইথ চায়না চায়না টি ট্রেড, ঠিক আছে। তাহলে কোম্পানির যে মনোপলি ইন্ডিয়ান, তাহলে ভারতীয় উপমহাদেশে কোম্পানির একচেটিয়া যে ব্যবসা বাণিজ্য, সেটা কিন্তু শেষ করে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র একাই এই সমস্ত মহাদেশে কিন্তু ব্যবসা করতে পারবে না। তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা কোশ্চেন আসে যে কোন অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া ব্যবসার যে অধিকার সেটা বন্ধ করা হয়েছিল, সেটা হবে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1813, ঠিক আছে, চার্টার অ্যাক্ট অফ 1813। কিন্তু একটা শর্ত আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কী থাকলো, যে চায়নার সাথে যে টি ট্রেড, ঠিক আছে, চায়নার সাথে টি ট্রেড নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চীনের সাথে ব্যবসা কিন্তু একচেটিয়াই থাকবে। চীনের সাথে ব্যবসা করতে পারবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুধুমাত্র চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে পারবে, এবং যে চায়ের ব্যবসা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চায়ের ব্যবসাও একচেটিয়া থাকবে, ঠিক আছে। তাহলে চীন এবং চা এই দুটো ব্যাপারে এখনও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির 100% অগ্রাধিকার থাকলো। আচ্ছা, নেক্সট কি, কোম্পানির শেয়ার হোল্ডার্স গিভেন 10.5% ডিভিডেন্ড অন রেভিনিউ অফ ইন্ডিয়া। এটা নর্মাল ব্যাপার, কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে তাদের 10.5% ডিভিডেন্ড দেওয়া হবে ভারতবর্ষের রাজস্ব থেকে। তাহলে কোম্পানির রিটার্ন পজিশন অফ টেরিটরি প্লাস রেভিনিউ ফর 20 years মোর ফার্স্ট টাইম কনস্টিটিউশন পজিশন অফ ব্রিটিশ টেরিটরিজ ডিফাইন্ড এক্সপ্লিসিটলি পাওয়ার্স অফ বোর্ড অফ কন্ট্রোল ইনক্রিজ। আচ্ছা, কোম্পানিকে বলা হলো যে কোম্পানি এখনও নেক্সট 20 বছর, আবার 20 বছর রিনিউ করা হলো, পরের 20 বছর পর্যন্ত
এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু একচেটিয়া ব্যবসা থাকবে না, অন্যান্য কোম্পানিও এখানে এসে ব্যবসা করতে পারে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার কিন্তু থাকলো, ব্যবসা করার অধিকার থাকলো। আচ্ছা, তারপর কি, 1 লাখ পার ইয়ার টু বি সেট অ্যাসাইড ফর রিভাইভাল প্রমোশন অফ লিটারেচার, লার্নিং, সায়েন্স এবং নেটিভস। তাহলে ভারতীয়দের মধ্যে শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি, সংস্কৃতির উন্নয়নের জন্য 1 লাখ টাকা প্রতি বছর 1 লাখ টাকা কিন্তু আলাদা করে রাখতে হবে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম কোম্পানি হ্যাজ লুকড আপন দি প্রমোশন রিভাইভাল অফ লিটারেচার, লার্নিং অ্যান্ড সায়েন্স অ্যামাং নেটিভস। ঠিক আছে, তারপরের পয়েন্ট কি, রেগুলেশন বাই কাউন্সিল অফ মাদ্রাজ, বম্বে, ক্যালকাটা নাও টু বি লেড ইন ইউকে পার্লিয়ামেন্ট। ঠিক আছে, তাহলে এরপর থেকে বম্বে, মাদ্রাজ, ক্যালকাটার যে কাউন্সিলের যে রেগুলেশন হবে সেটা কিন্তু এরপর ব্রিটিশ পার্লিয়ামেন্ট দেখাশোনা করবে। সেপারেট অ্যাকাউন্ট উইথ রেসপেক্ট টু কমার্শিয়াল টেরিটোরিয়াল রেভিনিউ, তাহলে কমার্শিয়াল এবং টেরিটোরিয়াল রেভিনিউর ব্যাপারে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকবে। ক্রিশ্চান মিশনারিজ আর অ্যালাউড টু কাম ইন ইন্ডিয়া, এবং খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে আসার জন্য অনুমতি দেওয়া হলো। তাহলে এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, কোনো একটা মাধ্যমে 1813 চার্টার অ্যাক্ট। আচ্ছা, এরপর 1833 সালে চার্টার অ্যাক্টে কী বলা হলো, 1833 সালে চার্টার অ্যাক্টে 20 ইয়ার লিজ টু কোম্পানি ফার্দার এক্স, আবার 20 বছর টার্মটা বাড়ানো হলো। কোম্পানির যে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অধিকার সেটা কিন্তু আরও 20 বছর বাড়ানো হলো। গভর্ন ইন দ্য নেম অফ ক্রাউন, কিন্তু এরপর কি রাজা বা ইংল্যান্ডের রাজা বা রানীর নামে কিন্তু এবার গভর্ন করা হবে। ঠিক আছে, মানে হেড, মূল যে হেড হলো সেটা হলো রাজা বা রানী। এবং এরপর মূল একটা পয়েন্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হবে। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে এবার বলা হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া কে ছিল, লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল, উইলিয়াম বেন্টিং। তাহলে আবার বলছি, এটা খুব ভালোভাবে মনে রাখবে, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড উইলিয়াম বেন্টিং, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। বেন্টিং বাবুকে কিন্তু ভোলা চলবে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে এন্ডেড কোম্পানিজ মনোপলি উইথ চায়না প্লাস টি। তাহলে এতদিন পর্যন্ত কোম্পানির যে মনোপলি ছিল, ওই যে 1800, এই যে এখানে আমরা পড়লাম যে 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে বলা হলো যে কোম্পানির মনোপলি কিন্তু বন্ধ করা হলো, কিন্তু চীন এবং চা এই দুটোর সাথে কোম্পানির কিন্তু এখনও একচেটিয়া ব্যবসা চলতে লাগলো। সেটা এবার কী করা হলো, 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে সেটাও কিন্তু এরপর তুলে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে ধীরে ধীরে দেখা যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার কমছে, এবং ব্রিটিশ সরকার, গভর্নমেন্ট অফ ইউকে, ব্রিটিশ সরকারের পাওয়ার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, এন্ডেড অল রেস্ট্রিকশন অন ইউরোপিয়ান ইমিগ্রেশন অ্যাকুইজিশন অফ প্রপার্টি ইন ইন্ডিয়া, এবং সমস্ত রকম যে বাধা বিপত্তি ছিল অন্যান্য ইউরোপিয়ানদের ভারতবর্ষ আসার জন্য এবং এখানে জমি জায়গা কেনার জন্য, সেগুলো সব তুলে দেওয়া হলো। ফাইন্যান্সিয়াল, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্ট্রালাইজেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে ফাইন্যান্সিয়াল, লেজিসলেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রালাইজেশন করা হলো, একত্রীকরণ করা হলো। আচ্ছা, গভর্নর জেনারেল গিভেন পাওয়ার টু সুপারিনটেন্ডেন্ট কন্ট্রোল ডাইরেক্ট অল সিভিল মিলিটারি অ্যাফেয়ার্স অফ কোম্পানি। তাহলে কোম্পানির সমস্ত, আচ্ছা, এরপরের পয়েন্ট কি, বেঙ্গল, মাদ্রাজ এবং বম্বের কমপ্লিট কন্ট্রোল আন্ডার গভর্নর জেনারেল। তাহলে বেঙ্গল, মাদ্রাজ, বম্বে পুরো তিনটা প্রেসিডেন্সিরই সম্পূর্ণ ক্ষমতা কিন্তু এবার গভর্নর জেনারেল আন্ডারে এনে দেওয়া হলো। তাহলে গভর্নর জেনারেল হচ্ছে হেড, তার আন্ডারে বম্বে, বেঙ্গল এবং মাদ্রাজ প্রেসিডেন্সি। ঠিক আছে, তারা কন্ট্রোল করবে কে, আমাদের গভর্নর জেনারেল। ঠিক আছে, আচ্ছা, অল রেভিনিউ টু বি রেজড আন্ডার দ্য অথরিটি অফ গভর্নর জেনারেল, ওয়াইড কমপ্লিটলি কন্ট্রোল এক্সপেন্ডিচার টু। ঠিক আছে, তা সমস্ত যে রেভিনিউ রাজস্ব আদায় করা হবে সেটা গভর্নর জেনারেলের আন্ডারে করা হবে, এবং যা খরচ সেটাও গভর্নর জেনারেল আন্ডারে করা হবে। এটা বোঝা যাচ্ছে। মাদ্রাস আর বম্বে ব্রড আন্ডার বেঙ্গল। ঠিক আছে, এবং তাহলে কী করা হলো, তাহলে এই যে বেঙ্গলের আন্ডারে মাদ্রাস এবং বম্বেকে আবার ঘুরে নিয়ে আসা হলো, মানে এটা নিয়ে যাওয়া আসা চলতে থাকবে, এরকম এটা কিছু নেই। এ ল মেম্বার অ্যাডেড টু গভর্নর জেনারেলস কাউন্সিল, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। একজন ল মেম্বারকে
গভর্নর জেনারেলের কাউন্সিলে যুক্ত করা হলো। ইন্ডিয়ান লজ টু বি কোডিফাইড অ্যান্ড কনসলিডেটেড, ইন্ডিয়ান ভারতীয় যে আইন সেটাকে এবার বিধিবদ্ধ করা হবে এক জায়গায়, ঠিক আছে। নো ইন্ডিয়ান সিটিজেন টু বি ডিনাইড এমপ্লয়মেন্ট আন্ডার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেসড অন রিলিজিয়ন, কাস্ট, বার্থ অর সেক্স এটসেট্রা নট ইন রিয়েলিটি, ঠিক আছে। তাহলে কোনো ভারতীয়কেই কোম্পানির অধিকারে চাকরি করার থেকে রিলিজিয়ান, ধর্ম, তারপর কাস্ট বা জন্ম সংক্রান্ত এইসব সংক্রান্ত ব্যাপারে কিন্তু বাদ দেওয়া হবে না, ঠিক আছে। যদিও সেটা বাস্তবে কোনো দিনই সফল হয়নি, কারণ ব্রিটিশরা ভারতীয়দের কিন্তু একটু নিজের চোখেই দেখতো, ঠিক আছে। ওপেন কম্পিটিশান ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন, আচ্ছা বলা হলো কি যে ওপেন কম্পিটিশান হবে সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য, যদিও পরে সেটা বাদ দেওয়া হয়, কারণ কোর্ট অফ ডাইরেক্টরসরা এর বিরুদ্ধে অপোজিশন করে, ঠিক আছে। রেগুলেশন অ্যাক্ট কিন্তু চলতে থাকবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে আমার কি, এবার আসছে চার্টার অ্যাক্ট অফ 1853। তাহলে এর থেকে কী বলা হলো, কোম্পানি টু কন্টিনিউ পজিশন অফ টেরিটরি আনলেস পার্লিয়ামেন্ট প্রোভাইডেড আদারওয়াইজ। তাহলে কোম্পানি যেমনভাবে কোম্পানির অধিকার চলছে সেভাবে চলতে থাকবে যদি না পার্লামেন্ট কোনো রুল বা আইন নিয়ে আসে। কোর্ট অফ ডাইরেক্টর স্ট্রেন্থ ডিক্রিজ টু 18, ঠিক আছে। কোর্ট অফ ডাইরেক্টরের যে সদস্য সংখ্যা সেটা 18 জন করা হলো, কমিয়ে 18 জন করা হলো। ওপেন কম্পিটিশন ফর বিভিন্ন সার্ভিস অর্থাৎ বিভিন্ন সার্ভিস বিশেষ করে সিভিল সার্ভিসের জন্য ওপেন কম্পিটিশন করা হবে বলা হলো, এবং সেটা কোন কমিটির উপর, ম্যাকলে কমিটির ফর সিভিল সার্ভিস ইন 1854। এই কমিটির উপর ভিত্তি করে, এই কমিটির রিকমেন্ডেশনের উপর ভিত্তি করেই কিন্তু এটা বলা হলো যে ওপেন কম্পিটিশন করা হবে সিভিল সার্ভিসের জন্য। আচ্ছা, ল মেম্বার্স মেড ফুল টাইম মেম্বার্স অফ গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে যে ল মেম্বারকে নিযুক্ত করা হয়েছিল গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলে, তাকে ফুল টাইম মেম্বার করে দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, আর কি আর বলা হলো, ফার্দার সেপারেশন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন অফ গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের যে লেজিসলেটিভ এবং অর্থাৎ লেজিসলেটিভ অর্থাৎ আইন ব্যবস্থা সংক্রান্ত এবং এক্সিকিউটিভ, এই দুটো ফাংশনকে আলাদা আলাদা করে দেওয়া হলো। আচ্ছা, লোকাল রিপ্রেজেন্টেশন ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়ান লেজিসলেচার, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো। এরপর কী করা হলো, লোকাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসা হলো ইন্ডিয়ান লেজিসলেচারে, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, এটাকে বলা হচ্ছে মিনি পার্লিয়ামেন্ট। আচ্ছা, কিন্তু গভর্নমেন্ট জেনারেল একটা পাওয়ার দেওয়া হলো কি, গভর্নমেন্ট জেনারেল কিন্তু যে কোনো বিষয়ে ভেটো করতে পারে, ঠিক আছে। কোনো কিছু আইন বা কোনো কিছু লাগু হওয়ার আগে গভর্নমেন্ট জেনারেল যদি চায় যে গভর্নমেন্ট জেনারেলের যদি মনে হয় যে এটা করা ঠিক হবে না, তো গভর্নমেন্ট জেনারেল কিন্তু যে কোনো বিষয়ে ভেটো দিতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে পর্যন্ত হয়ে গেল আমাদের কি রুল, কোম্পানি রুল। অর্থাৎ এই 1773 থেকে এই 1857 অর্থাৎ মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত সেটা হয়ে গেল আমাদের কোম্পানি রুল। এরপর শুরু হবে কি, ক্রাউন রুল। অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, তারপরে 1858 সালে আসবে অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যার ফলে কী করা হবে, কোম্পানির থেকে সমস্ত দায়িত্ব নিয়ে পড়ে অধিকার ক্ষমতা ছিনিয়ে নিয়ে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ মোনার্চ অর্থাৎ ব্রিটিশ রাজা বা রানীর হাতে সমস্ত ক্ষমতা চলে যাবে। তাহলে এটা হচ্ছে ক্রাউন রুল 1858 to 1947 স্বাধীনতা। এবং এই ক্রাউন রুল অর্থাৎ রাজা বা রানীর হাতের ক্ষমতা চলতে থাকবে যতদিন না পর্যন্ত ভারত স্বাধীন হচ্ছে, 1947 পর্যন্ত, ঠিক আছে। এটা আমরা পরের ভিডিওতে কভার করবো, কারণ না হলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো এখান পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দ্য ক্রাউন রুল 1858 to 1947, এই টপিকটা আমরা পরের ভিডিওতে কভার করব, ঠিক আছে। আচ্ছা, যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে যে এটাকে ভুলভ্রান্তি থেকে দূরে রাখার, কিন্তু যদিও পড়ানোর সময় বা বলার সময় কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, তো তার জন্য তোমরা নিশ্চয়ই নিচে কমেন্টে জানিও, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ।